নমস্কার, আমি বিনিতা দ্য গ্রিন ওডিসি থেকে আজকে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে। আজকের ভিডিওটি শূকর সংক্রান্ত বিষয় নিয়ে কিছু তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। হয়তো এখান থেকে আপনারা বেশ কিছু নলেজ পাবেন। তো আমি আর সম্রাট আজকে একসাথে এসেছি। আমি সম্রাটকে কিছু প্রশ্ন করব, ও আপনাদেরকে উত্তর দেবে যাতে করে আপনারা সেই নলেজটা পেতে পারেন। তো সম্রাট, আমরা বিভিন্ন দর্শকের থেকে এরকম প্রশ্ন পেয়েছি যে যেরকম ফার্মাররা মার্কেট থেকে যে বাচ্চা কিনছে, পিগলেটস যে কিনছে, তো সেক্ষেত্রে কি হচ্ছে, সেই সমস্ত বাচ্চারা ঠিকঠাক গ্রোথ নিচ্ছে না। 2 মাস 3 মাস হয়ে গেলে একটা শূকরের যত পরিমাণ বডি ওয়েট গেইন করা দরকার সেরকম গেইন করছে না। দ্বিতীয়ত তাদের বিভিন্ন রকম হেলথ ইস্যুজ আসছে। তো এগুলো কেন হচ্ছে? তা বা বাচ্চা কেনবার সময় ফার্মারদের কোন কোন বিষয়ে নলেজ রাখা খুব জরুরি যাতে করে ফার্মাররা এরকম ভাবে না ঠকে? তো এই বিষয়ে তুমি কি বলবে? তো নমস্কার দ্য গ্রিন ওডিসিতে। তো বিনিতা আমাকে আজকে যে কোশ্চেন করেছে, যে হেলথ ইস্যু আসছে, যে বাচ্চা, যেসব ফার্মাররা ফ্যাটেনিং পারপাসে যেসব বাচ্চা কিনছে আদার্স ফার্মারদের কাছ থেকে, এমনকি সেই ক্ষেত্রে যে বয়সের তুলনায় যে বডি ওয়েট গেইন হওয়া দরকার সেই গ্রোথ কিন্তু আসছে না। এমনকি তার সাথে সাথে বিভিন্ন বিভিন্ন প্রবলেম ফেস করতে হচ্ছে। এমনকি বাচ্চারা হয় দুর্বল হয়ে পড়ছে, নয় পাতলা পায়খানা করছে, নাহলে অন্য কিছু প্রবলেম আসছে। আমরা যখন বাচ্চা কিনবো, যারা ফ্যাটেনিং পারপাসে আদার্স ফার্মারদের কাছ থেকে বাচ্চা কিনবে কোনো ফার্মার, তখন মেন মেন কি কি বিষয়ে গুরুত্ব দিতে হবে। আগেও আমি বলেছি আর এখনো বলি, মেন আমাদের ফোকাস করতে হবে ব্রিডের ওপরে। তার সাথে সাথে মায়ের যত্ন, মায়ের সঠিক খাবার, সেই সব টপিক নিয়ে বলতে গেলে প্রসঙ্গ অন্য প্রসঙ্গে চলে যাবে। তা মেন পয়েন্ট আমি বলছি, একটা বাচ্চা যখন কোনো ফার্মার অন্য ফার্মারের কাছ থেকে কিনবে, তখন লক্ষ্য রাখতে হবে সে বাচ্চাটা বয়স কত এবং কি তার বডি ওয়েট কত। মায়ের কাছ থেকে উইনিং কত বডি ওয়েটে হয়েছে। ধরুন আপনি কোনো ফার্মারের কাছ থেকে একটা বাচ্চা কিনলেন, সে বাচ্চাটা 7 কেজি হতে পারে, 8 কেজি হতে পারে, 9 কেজি হতে পারে, 5 কেজি হতে পারে। সে ফার্মার আপনাকে বলবে যে এই বয়স। আর আপনি আদৌ ওই ফার্মার আপনাকে সঠিক বলছে কিনা সেটা আপনি কখনো কনফার্ম শিওর হতে পারবেন। হুম। তা সবসময় লক্ষ্য রাখতে হবে একটা কথায়, সমস্ত ফার্মারদের মাথায় রাখতে হবে, এমনকি যেসব ফার্মাররা ব্রিডিং করছেন, এমনকি বাচ্চা উইনিং করার নিয়ম প্রসেস জানতে হবে। মায়ের দুধ খাওয়া থাকাকালীন যেসব বাচ্চাগুলো থাকে, সেই বাচ্চাগুলোকে একটা নির্দিষ্ট বডি ওয়েট না হলে মায়ের কাছ থেকে উইনিং করানো কখনো উচিত নয়। উইনিং মানে মায়ের কাছ থেকে আলাদা। মানে একটা বাচ্চা যখন মায়ের কাছে দুধ খাচ্ছে, একটা নির্দিষ্ট বডি ওয়েট নির্দিষ্ট বয়স হলে তখন মায়ের কাছ থেকে আলাদা করে দেওয়া হয়। মাথায় এটাই রাখতে হবে, কোনো বাচ্চাকে যদি 7.5 থেকে 7 কেজি বডি ওয়েটের নিচে যদি বডি ওয়েট হয়ে থাকে, এমনকি সেই বাচ্চাকে মায়ের কাছ থেকে যদি আলাদা করে দেওয়া হয়, সেই বাচ্চা কোনো দিনকার জন্য, একটা হেলদি বাচ্চা যেই বয়সের তুলনায় যে পরিমাণ বডি ওয়েট গেইন করবে, ওই বাচ্চা কখনো কোনো দিনকার জন্য করবে না। ম্যাক্সিমাম আমাদের 7 কেজি, কম করে 7 কেজি বয়স বডি ওয়েট হবে, তারপরে মায়ের কাছ থেকে উইনিং করতে হবে। এবার 7 কেজি থেকে 7 কেজি বডি ওয়েটের কম, যদি 7 কেজি বডি ওয়েটের থেকে যদি কম বডি ওয়েটের বাচ্চাকে উইনিং করানো হয়, সেটা 4 কেজি, 5 কেজি, 6 কেজি যাই হলো না কেন, সেই বাচ্চা কোনো দিন গ্রোথ গ্রোথ নেবে না, গ্রোথ নেবে না। মানে এমনকি ক্যাট হয়ে যাবে সেই বাচ্চা। ক্যাট হয়ে যাবে। তাকে যতই ভালো খাবার খাওয়ানো হোক, সেই পরিমাণে কিন্তু গ্রোথ আসবে না, তার গ্রোথে একটা ইফেক্ট করবে, গ্রোথ লেভেল কমে যাবে। হুম। এই একটা মেন পয়েন্ট গেল। তার সাথে সাথে এই যে গ্রোথ ইস্যুটা, একটা ফ্যাটেনিং পারপাসে, একটা ফ্যাটেনিং সেট আপে আমরা সব সময় লক্ষ্য রাখি যে সেই বাচ্চাটা কত তাড়াতাড়ি, বয়সের সাথে সাথে যত তাড়াতাড়ি বডি ওয়েট গেইন করবে, এমনকি সেই অ্যানিমেলটাকে কাটিং পারপাসে এমনকি মার্কেটে সেল। হুম।
এবার গ্রোথে যদি ইফেক্ট আসে, এবার গ্রোথে ইফেক্ট আসে বিভিন্ন কারণে। এমন এমন ছোট ছোট বিষয় আছে, সেই সব বিষয়ে হয়তো আমরা দেখেও সেদিকে আমরা কোনো সময় লক্ষ্য রাখি না। লক্ষ্য রাখি না, এড়িয়ে যাই সেগুলো। যেমন হচ্ছে প্রোডাকশনের সময় সঠিক বডি ওয়েট নিয়ে জন্মগ্রহণ করা বাচ্চাকে, হুম বাচ্চার জন্মগ্রহণ করার পর প্রত্যেক বাচ্চা সমান পরিমাণে কোলেস্ট্রম পাচ্ছে কিনা। কোলেস্ট্রম হচ্ছে মায়ের প্রথমকার দুধ, হুম যাকে গাঁসলা দুধ বলা হয়। এবার একটা পিগ যখন বাচ্চা জন্মগ্রহণ করতে বাচ্চা দিচ্ছে, সে 10টা 12টা, এক এক অ্যানিমেলের এক এক রকম লিটার সাইজ থাকে। হুম আমি এটা মেনে চললাম যে কোনো ফিমেল হয়তো 10টা কিংবা 12টা বাচ্চা দেবে, তার লিটার সাইজ আছে, এত পর্যন্ত দেবে। কিন্তু পিগ তো একসঙ্গে 12টা বাচ্চা একসঙ্গে দিচ্ছে না। হুম এবার বাচ্চা দিচ্ছে, একটা বাচ্চা দিল, 10 মিনিট 15 মিনিট পর আর একটা বাচ্চা দিল, কিংবা তার আধ ঘন্টা পর আর একটা বাচ্চা দিল। এবার এক একটা জেনেটিক্স অ্যানিমেল একটা ডেলিভারির সময় একটা টাইম নেয়। কোনো ফিমেল 1 ঘন্টাও নিতে পারে, কোনো ফিমেল 2 ঘন্টাও নেয়, কোনো ফিমেল 3 ঘন্টাও নেয়। আর একটা বাচ্চা ফিমেল যখন ডেলিভারি দিচ্ছে, ডেলিভারি হওয়ার সময় সে বাচ্চা জন্মগ্রহণ করছে, এমনকি ফুল অ্যাক্টিভ হতে 5 থেকে 10 মিনিট টাইম লাগবে। যখন ফুল অ্যাক্টিভ হয়ে যাবে সে বাচ্চা তখন কি করবে, সঙ্গে সঙ্গে মায়ের দুধ খেতে চলে যাবে। হুম এবার একটা মায়ের নিপিল 12টা থাকতে পারে, 14টা থাকতে পারে, 16টা থাকতে পারে। আর নির্দিষ্ট যে ওই নিপিলটা ও ও যেটা খাচ্ছে, হুম এবার ওই নিপিলটা যে যেটা কোলেস্ট্রাম আছে কি নেই? না, কোলেস্ট্রম তো ওই নিপিলে থাকছেই। আচ্ছা। আর ওই নির্দিষ্ট ওই নিপিলটা যেটা দুধ খাওয়া স্টার্ট করেছে ওই বাচ্চাটা, আর ওইটাই সব সময় খাবে এটা তো না। ও এইটা খেলো, এই নিপিলে দুধ খেলো, ওই নিপিলে খেলো, মানে ও যখন যেটা মনে হলো মনে নাও সমস্ত সেটা। নিপিলেও দুধ খাওয়া স্টার্ট করে হুম দিল। সেই সাথে দেখা গেল যে 6টা কিংবা 8টা বাচ্চা হুম প্রথমকার মায়ের দুধে যে কোলেস্ট্রমটা থাকছে, সে 8টা বাচ্চা খেয়ে নিল। হুম কিন্তু পরবর্তীতে 2টো কিংবা 4টে বাচ্চা যেগুলো জন্মগ্রহণ করতে বাকি আছে, সেই বাচ্চাগুলো যখন জন্মগ্রহণ করলো, হুম কিন্তু তারা কিন্তু ওই মায়ের কাছ থেকে সঠিক যে পরিমাণে কোলেস্ট্রম পাওয়া দরকার সেই কোলেস্ট্রমটা ওই বাচ্চাগুলো পেলো না। কেন, তার আগেই ওরা যতটা পরিমাণ খাওয়া দরকার তার থেকে বেশি খেয়ে নিছে। হুম আর এটা আমাদের কখনোই সম্ভব নয় যে নির্দিষ্ট নিপিল একটা একটা বাচ্চাকে সিলেক্ট করে খাইয়ে রাখবো, হ্যাঁ। কখনো সম্ভব নয়। সেই জন্য বাজারে মার্কেটে পাওয়া যায় কোলেস্ট্রম, যাতে কোলেস্ট্রমের ঘাটতি যাতে না পড়ে সেই জন্য মার্কেট থেকে কোলেস্ট্রম খাওয়ানো। তার সাথে সাথে মায়ের বাচ্চার টিট কাটিং আছে, আয়রন ইনজেকশন আছে। তো সেক্ষেত্রে আমি একটা ছোট প্রশ্ন হুম জিজ্ঞেস করব যে যে সমস্ত বাচ্চারা ফার্স্টে কোলোস্ট্রাম খেয়ে নিচ্ছে, হুম হ্যাঁ, তাদেরকে আবার যখন কোলোস্ট্রাম খাওয়ানো হচ্ছে, তো তাদের তো অনেকটা বেশি পরিমাণ খাওয়া হয়ে গেল, অনেকটা মানে এক্সট্রা খাওয়া হয়ে গেল। হুম। তো সেক্ষেত্রে কি কোনো অসুবিধা হতে না, পারে? সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। এবার আচ্ছা। একটা মায়ের মানে কাছে সে মায়ের থেকে তো কোলোস্ট্রাম পেলোই, আবার মার্কেট থেকেও যেটা এনে যেটা খাওয়ানো হচ্ছে সেটাও সে খেলো। সেটাও পেলো, কিন্তু আমরা তো আইডেন্টিফাই করতে পারছি না যে কোন বাচ্চাটা সঠিক পরিমাণে হুম কোলেস্ট্রম পেলো না। কোনো বাচ্চার যাতে কোলেস্ট্রমের ঘাটতি না হয় সেই জন্য আবার মার্কেট থেকে আবার নতুন করে কোলেস্ট্রম নিয়ে এসে খাওয়ানো হয়। সবাইকেই খাওয়ানো সবাইকেই হয়। খাওয়ানো হলে যাতে কারোর যেন কোনো রকম ঘাটতি না পড়ে। আর কোলেস্ট্রম 24 ঘন্টার মধ্যে সবাইকে খাওয়াতে হবে। আচ্ছা। তার সাথে সাথে বাচ্চার আয়রন ইনজেকশন আছে, আয়রন ইনজেকশন করাটা খুব দরকার। আর আয়রন ইনজেকশন করার সময় দেখতে হবে কোন আয়রন ইনজেকশনটা পিগরির জন্য সুটেবল। আয়রন ইনজেকশন মার্কেটে বিভিন্ন আছে। যেমন সব থেকে আগে ফার্মাররা বহু বাচ্চা মেরে ফেলেছে আয়রন ইনজেকশন, ভুল ইনজেকশন করার ফলে, যেটা হচ্ছে ফেরিটাস ইনজেকশন। ফেরিটাস ইনজেকশন করে তার একটা অ্যালার্জি তৈরি হয়, সে ডোজটা সহ্য করতে পারে না, এমনকি বাচ্চা মারা যায়। তা পিগরিতে আয়রন ইনজেকশন করার জন্য অন্য ইনজেকশন আছে আয়রন, হুম কেননা মায়ের দুধে কখনো কোনো সময় আয়রন থাকে না। সেই জন্য 3 দিন কিংবা 4 দিন বয়সে বাচ্চাকে আলাদাভাবে আয়রন ইনজেকশন করতে হবে। আচ্ছা। তার সাথে সাথে কোনো ফার্মাটা করছে কি মাল্টিভিটামিন ইনজেকশন, মাল্টিভিটামিন ইনজেকশন দরকার পড়ে না। ভিটামিন মানে একটা ফার্মারদের মাথায় চিন্তা ভাবনা কি থাকে, ইনজেকশন করলে গ্রোথ লেভেল বেড়ে যাবে। হুম যদি কোনো বাচ্চার ভিটামিনের দরকার নেই সেই ক্ষেত্রে ভিটামিন বা মাল্টিভিটামিন ইনজেকশন করলে লুজ মোশন স্টার্ট হয়ে যায়। যদি দেখা যায় যে কোনো বাচ্চার গ্রোথ লেভেল কমে যাচ্ছে, এমনকি ভিটামিনের ঘাটতি আছে, হুম সেই ক্ষেত্রে করলে ঠিক আছে, আদার্স না।
তো সেক্ষেত্রে মূল মেন যে ব্যাপার সেটা হচ্ছে ফার্মাররা যে মার্কেট থেকে যখন পিগলেটস কিনছে, হুম। তো সেক্ষেত্রে তাদের কোন কোন বিষয়ে নজর রাখাটা খুব জরুরি যাতে করে এই সমস্যাগুলো তারা এড়াতে পারে? সেক্ষেত্রে এক্ষেত্রে সঠিক ব্রিডার যারা আছে, সঠিক ফার্মার যারা আছে, যারা সঠিক ডেটা মেনটেন করে, সঠিকভাবে ক্রসিং করায়, ইনব্রিডিং যাতে না করায়, সঠিক ডেটা মেনটেন করবে, এমনকি সেরকম বিশ্বস্ত ফার্মারদের কাছ থেকে তাই সেসব ফার্মারদের বাচ্চা নিতে হবে। হুম। সঠিক টাইমে ভ্যাকসিনেশন, সমান পরিমাণে সঠিক সব বাচ্চা যেন কোলেস্ট্রম যেন পায়, কোলেস্ট্রম নির্দিষ্ট সময়ে যেন খাওয়াচ্ছে, তার সাথে সাথে আয়রন ইনজেকশন, এই এই সমস্ত জিনিস যারা মেনটেন করছে, যেসব ফার্মাররা করছে, সেই সব ফার্মারদের কাছ থেকে বাচ্চা নিতে হবে। তার সাথে সাথে দেখতে হবে উইনিংটা কীভাবে করছে। প্রথমে বলেছি, উইনিং 7 থেকে 7.5 কেজি বডি ওয়েটের নিচে যদি মায়ের কাছ থেকে উইনিং করে দেওয়া হয়, কিন্তু সেই বাচ্চা হয়তো আপনি 2 মাস পর নিলেন, হুম। তার গ্রোথ লেভেল তো বাড়বে। হুম। হয়তো 6 কেজি 7 কেজিতে, সরি, 4 কেজি 5 কেজিতে মায়ের কাছ থেকে উইনিং করিয়ে নিয়েছে। এবার 2 মাস পর কিংবা 2.5 মাস পর দেখা যাচ্ছে সে তার বডি ওয়েট 9 কেজি 9.5 কেজি হয়েছে। হুম। গ্রোথের দিকে যে একটা ইফেক্ট হয়েছে, হুম। কিন্তু আপনি জানতেও পারলেন না যে টাইমে উইনিং করানো হয়েছে, সেই সময়টা আপনাকে বলে, হয়তো বললো যে এখন 10 কেজি বডি ওয়েট, সেটা হয়েছে 2 মাস উইনিং করিয়েছে হয়তো 4 কেজি বডি ওয়েট কিংবা 5 কেজি বডি ওয়েটে। আপনাকে বললো যে মায়ের কাছ থেকে উইনিং করিয়েই নিয়ে এসেছে, আপনি জানলেন যে আহ, দশ ঠিক, কেজি বডি ওয়েট আছে, ঠিকঠাক টাইমে ঠিকঠাকভাবে উইনিং মায়ের কাছ করিয়েছে। থেকে উইনিং হয়েছে। আচ্ছা। এবার সেই ক্ষেত্রে গ্রোথের একটা ইফেক্ট ঘটবে। তো এইটা তাহলে কিভাবে মানে বোঝা যাবে যে যদি কোনো ফার্মার এইটা করেও যদি বিক্রি করার চেষ্টা করে পিগলেটস, তো এটা সেক্ষেত্রে কি বোঝা কিভাবে যাবে? যখন ফার্মার ওকে, যখন ফার্মার বুঝতে পারবে, খাবার যখন খাওয়ানো হবে পিগলেটকে, তো সেটা তো মানে পরে পরে যখন জানতে বুঝতে পারবে, পারবে তো তখন তো আর কিছু তখন করার কিছু থাকবে করার না। থাকবে না। তাহলে এটা একটা খুব বড় মাইনাস পয়েন্ট। তাহলে সেই রকম বিশ্বস্ত জায়গা ছাড়া মানে অ্যানিমেল নেওয়াটা খুবই চাপের বিষয়। চাপের বিষয়। আপনাকে ঠকিয়ে দিতে পারে, তো আপনাকে ডেটা ভুল বললো, আপনাকে হুম। তো বিশ্বাস করতেই হবে। আমরা মানে দেখেছি বিভিন্ন জায়গা ঘুরে যে ম্যাক্সিমাম ফার্মার ডেটা মেনটেন করেই না। না, করছেন, করে না। এটা এটা খুব মানে একটা মাইনাস পয়েন্ট। তো এটা আমরা আপনাদের সবাইকে একটা কথা বলবো যে এই জিনিসগুলো কখনোই করবেন না। সব সময় আপনাদের যে ব্রিডিং অ্যানিম্যাল তারা কখন বাচ্চা দিচ্ছে, কখন উইনিং করাচ্ছেন, এই সমস্ত ডেটা মেনটেন করবেন। তাতে কি হবে, আপনাদের নিজেদেরও সুবিধা এবং যাদেরকে আপনারা অ্যানিম্যালটা দিচ্ছেন তাদেরও সুবিধা। তো এইটা আপনারা চেষ্টা করবেন প্রত্যেকে যে ডেটাটা যেন ঠিকঠাক ভাবে মেনটেন করা হয়। তার সাথে সাথে মায়ের কাছ থেকে উইনিং এর এই যে 7.5 কেজি বলা হলো, হুম। তার সাথে সাথে হয়তো কোনো ফার্মার মায়ের কাছ থেকে 7.5 থেকে 8 কেজি বডি ওয়েট হয়ে গেছে, এমনকি উইনিং করার টাইম হয়ে গেছে। এবার সেই যদি বাচ্চা মায়ের কাছ থেকে নিয়ে এসে আপনাকে দেয়, এবার আপনি জানলেন যে ঠিক আছে, বডি ওয়েট সঠিক আছে, হুম। বয়স ঠিক আছে, কিন্তু হুম। সে বাচ্চাটা দিল আপনাকে মায়ের কাছ থেকে তুলে নিয়ে গিয়ে দিল, আচ্ছা। তখন কি হবে? বাচ্চাটার একটা মেন্টালি ট্রেসে চলে যাবে, একটা স্ট্রেস হবে, হ্যাঁ। মেন্টালি একটা ট্রেস যাবে, তার কি হবে? গ্রোথে ইফেক্ট হবে। আর মায়ের কাছ থেকে বাচ্চা উইনিং যখন নির্দিষ্ট বডি ওয়েটে করতে হবে, তার সাথে সাথে ওই বাচ্চা ওই ফার্মের কাছ থেকে নেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে উইনিং করার পর ওই বাচ্চাকে ওই ফার্মে কম করে 5 থেকে 1 সপ্তাহ থাকতে হবে। কেননা ওর তখন মেন্টালি চিন্তা ভাবনা কি থাকবে, মায়ের কাছ থেকে একটা বাচ্চাকে যদি সদ্য তুলে নিয়ে চলে যাওয়া যায়, অন্য কোনো ফার্মে নিয়ে যায়, হুম। একটা মেন্টালি হেডেক করবে। ওর চিন্তা ভাবনা কোথায় থাকবে? এতদিন ছিল, যে ঘরে জন্মগ্রহণ করেছে, ও মায়ের সাথে ছিল। আর মায়ের কাছ থেকে নিয়ে গেলে, আমরা মানুষদের যদি তুলনা করি, মানুষদের যদি ভাবি, একটা বাচ্চাকে মায়ের কাছ থেকে যদি নিয়ে যায় সঙ্গে সঙ্গে, তখন কি হয়? ওরা নয় কথা বলতে পারে না, একটা প্রচন্ড মানে পুরো ডিপ্রেসড হয়ে পড়বে একদম। পুরো। ওদের কোনো সময় মেন্টালি হেডেক বা স্ট্রেস হ্যাঁ, স্ট্রেস কারণ দেওয়া চলবে না। অনেকে এটা সব সময় আছে। এটাই একটা কথা যে সবকিছু রোগ আছে, কিন্তু চিন্তার কোনো রোগ নেই। হ্যাঁ, হ্যাঁ।
কারণ স্ট্রেস হলে একটাই কারণ, অনেক ফার্মার আছে যারা ফ্যাটেনিং এর জন্য পিগলেটস কেনেন, আবার অনেক ফার্মার রয়েছে যারা ব্রিডিং এর জন্য পিগলেটস কেনেন। তো সেক্ষেত্রে দুটো জায়গাতেই যদি, আমি যেটা বুঝলাম যে আহ, যদি ওরা প্রথমেই গ্রোথের সময় যদি এতটা ডিপ্রেশন লেভেলে যদি ওদের হাই হয়ে যায়, স্ট্রেসে এসে যায়, তো সেক্ষেত্রে ওদের ওয়েট গেইন করাটা খুব চাপের ব্যাপার হয়ে যাবে একটা কি। অবশ্যই কোনো রকম ভাবে মেন্টালি হেডেক দেওয়া চলবে না। হুম তার সাথে সাথে যেমন আছে, আছে তো অনেক বিষয়, ছোটখাটো বিষয়। এবার এইসব ছোটখাটো বিষয় বলতে বলতে ভিডিও লং হয়ে যাবে। হুম তা এগুলো পুরোপুরি একটা মানে সাইকোলজিক্যাল একটা পার্ট চলে আসছে, কারণ প্রত্যেকের একটা আলাদা আলাদা সাইকোলজি থাকে। এর আগেও আমরা একটা ভিডিও দিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম ছোট করে একটু পিগের যে সাইকোলজিটা কি। তো এটা নিয়েও আমরা এর পরের ভিডিওতে নিশ্চয়ই আসবো, এটা একটা অনেক বড় টপিক। উইনিং ম্যানেজমেন্ট, উইনিং করানো মায়ের কাছ থেকে আলাদা। আর মায়ের কাছ থেকে আলাদা মানে বাচ্চাকে না, মায়ের কাছ থেকে আলাদা করা হয়। মাকে উইনিং করানো উইনিং, হয়। উইনিং করানোর নিয়ম কি, মাকে উইনিং করানো। আমরা করি কি, বাচ্চাকে উইনিং করিয়ে নিই। একটা ফিমেল যখন ডেলিভারি হয়ে যে বাচ্চা যে ঘরে জন্মগ্রহণ করছে, সেই যে ঘরে জন্মগ্রহণ করছে সেই ঘরটাও বাচ্চাটা নিজের ঘর মনে করছে। হুম কারণ ওই ঘরে জন্মগ্রহণ করেছে, ওই ঘরে মায়ের কাছ থেকে আছে। হুম আমরা কি করছি, ওই বাচ্চাটাকে সঠিক বডি ওয়েট হয়ে গেল, মায়ের কাছ থেকে নিয়ে গিয়ে অন্য কোনো রুমে শিফট করলো। কিন্তু উইনিংটা ওটা নয়, নিয়ম নিয়ম হচ্ছে কি, আমাদের করতে হবে মাকে ওই ঘর থেকে উইনিং করতে হবে। আর তার সাথে সাথে লক্ষ্য রাখতে হবে মায়েরও যেন হেডেক না পড়ে, বাচ্চারও যেন হেডেক না পড়ে। হুম এবার মা বাচ্চাকে যখন ওই রুম থেকে নিয়ে চলে যাচ্ছি অন্য রুমে, তখন একটা মেন্টালি হেডেক পড়ছে। ওর হুম চিন্তা ভাবনা কোথায়, যেই ঘরে ছিল, যেই ঘরে ও থাকতো, যেই ঘরে ও মা থাকতো, নতুন কোন একটা ঘরে নিয়ে যাওয়া হলো, সেই ঘরে ও মা নেই, নতুন একটা জায়গা, নতুন একটা ঘর, হুম মেন্টালি স্ট্রেসে চলে যাচ্ছে। হুম আমাদের করতে হবে কি, মাকে উইনিং করাতে হবে। যে ঘরে বাচ্চা জন্মগ্রহণ করেছে সেই ঘরে বাচ্চাই থাকবে, বা মায়ের বাচ্চার কাছ থেকে ওই ঘর থেকে চলে যাবে কি মা। আর হুম। মায়েরও যেন মেন্টালি স্ট্রেস না পড়ে, সেই জন্য ওকে আলাদা, মানে তার জন্য আলাদা আলাদা প্রসিডিওর তো আলাদা রয়েছে। প্রসেস আছে, তার জন্য হুম। আলাদা প্রসেস আছে। মাও যাতে কোনোভাবে হুম। স্ট্রেসে না আসে। তার সাথে সাথে আমাদের এই বিষয়ে লক্ষ্য রাখতে হবে, একটা বাচ্চা যখন খাবার খাওয়া শিখছে, বাচ্চার বয়স যখন 10-12 দিন বয়স হয়, তখন সে খাবার খালি মুখে দাঁতে কাটতে শেখে। এবার সে যখন খাবার খাওয়া শিখে যায়, তখন আমাদের লক্ষ্য রাখতে হবে বাচ্চার জন্য সম্পূর্ণ খাবার কিন্তু আলাদা। মায়ের খাবার যদি বাচ্চা খেয়ে ফেরা খায়, সেক্ষেত্রে কী হবে, ডাইজেশনের প্রবলেম হবে, সে সঠিকভাবে হজম করতে পারবে না। কেননা মায়ের খাবার আলাদা, বাচ্চার খাবার আলাদা। মায়ের খাবার যদি বাচ্চা খায়, সেক্ষেত্রে হজমের প্রবলেম হবে, ডাইজেস্ট সিস্টেমের প্রবলেম হবে। সেক্ষেত্রে দেখা যাবে কি, বাচ্চা সে খাবার হজম করতে না পেরে পাতলা পায়খানা স্টার্ট করবে, বমি হতে শুরু করবে। এমনকি পাতলা পায়খানা স্টার্ট হওয়া মানে গ্রোথ লেভেল একদম কমে আসা। তখন পাতলা পায়খানা যদি স্টার্ট হয়, সেক্ষেত্রে দেখা যায় যে বাচ্চা আর বাচ্চা থাকে না, সেক্ষেত্রে একদম ছাঁট হয়ে যায়, ক্যাট হয়ে যায়, যেটাকে বলে শর্টকাটে আমরা বলা হয় ক্যাট। তা আমাদের লক্ষ্য রাখতে হবে বাচ্চা যেন মায়ের খাবার না খেয়ে ফেলে। এবার যদি দেখা যায় যে বাচ্চা মায়ের দুধ খেয়ে অভ্যস্ত, সেই বাচ্চাকে যদি অন্য কোনো খাবার খাওয়ানো হয়, বাচ্চার খাবার না খাইয়ে, যেমন মানুষদের যদি আমরা চিন্তা ভাবনা করি, একটা বাচ্চা যখন মায়ের দুধ খায়, তার সাথে সাথে কি মার্কেটের যে দুধ পাওয়া যায়, হ্যাঁ, তোলা। ল্যাকটোজেন 1, 2, 3, 4 হুম বয়সের সাথে সাথে যেমন হুম পাওয়া যায়, আর সেটা দিয়ে যদি আমরা চিন্তা ভাবনা করি, যে সেই বাচ্চাকে যদি সেই মুহূর্তে যদি আমরা ভাত বা কিংবা তরকারি জাতীয় খাবার খাইয়ে দিই, তাহলে সে সে তো হজম করতে হজম পারবে। করতে পারবে। কিন্তু আমরা কখনোই বুঝতে পারি না যে বাচ্চা, না, সেক্ষেত্রে আমরা কখনোই ওই দিকে নজর রাখি না। কিন্তু পিগরি ফার্মে ছোটো খাটো খাটো বিষয় না, সেই সব দিকে আমরা কোনো সময় ধ্যানই দিই না। আজকে এইসব বিষয়ে, ছোটোখাটো বিষয় যদি ধ্যান না দেওয়া হয়, এইসব কারণের জন্য, এইসব সমস্যার জন্য প্রবলেম বহুত অনেক কিছু হয়। আজকে এই যে ছোটোখাটো পয়েন্ট সম্বন্ধে যদি বলি, কি কি কারণে, কি কি বিষয়ে, অনেক আছে, অনেক।
আমাদের অনেক কিছু আরো শিখতে হবে, আরো জানতে হবে, আরো এর থেকে আরো অনেক কিছু জানার আছে। তা আমরা আস্তে আস্তে ভিডিওর মাধ্যমে ছোট ছোট ভাবে তুলে ধরবো। অবশ্যই। তাহলে আজকে আমরা উইনিং সম্বন্ধে জানতে পারলাম। উইনিং এর কিভাবে উইনিং করানো উচিত, বা অ্যানিমাল, যেটা প্রথমে আমি প্রশ্ন করলাম যে কিভাবে ফার্মাররা অ্যানিমাল কেনার সময় হুম। কোন কোন দিকে নজর রাখবে। তো এখান থেকে নিশ্চয়ই দর্শকদের অনেক কিছুতে হেল্প হয়েছে। তাহলে এগুলো খুব ছোট ছোট বিষয়, এই বিষয়গুলো আহ নজরে রাখা খুব দরকার। সমস্ত দিক যদি নজরে রেখে ঠিকঠাক ভাবে কাজ করা যায়, তবেই কিন্তু আপনি একজন সফল পিক ফার্মার হতে পারবেন। তো আজকের জন্য আশা করি আপনারা অনেক কিছু টিপস পেলেন, কিছু কিছু ট্রিক্সও জানতে পারলেন যে কিভাবে কি করা উচিত ছোট ছোট ইনফরমেশনের মাধ্যমে। তো এর পরের বার আমরা আবার আসবো নতুন কোনো টপিক নিয়ে, তো সেইখানে আপনারা আরো ডিটেলসে অনেক কিছু জানতে পারবেন। তো আজকের এই ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। এবং আহ, যদি আপনাদের এই আমাদের কন্টেন্ট গুলো ভালো লেগে থাকে এবং আপনাদের যদি সত্যি হেল্প হয়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। তাতে যখন আমরা ভিডিও আপলোড করব আপনার কাছে যেন সবার আগে নোটিফিকেশন পৌঁছায়। তো আজকের জন্য এইটুকুই। ফিরে আসছি পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি, ততক্ষণ ভালো থাকবেন। নমস্কার।